নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা যেকোনো সিদ্ধান্তে পৌঁছার আগে কিন্তু দুপক্ষকেই ভালো করে শুনে নিতে হয়। আমরা যদি কেবলমাত্র একটি পক্ষকে শুনে সিদ্ধান্ত নিই, তবে সেটি হবে অসম্পূর্ণ। আদালতেও কিন্তু যে কাঠগড়ায় থাকে তাকে বলার সুযোগ দেওয়া হয়। শুনে নিতে হয় তার কথাগুলো। অলওয়েজ লিসেন টু বোথ সাইডস অফ দ্য স্টোরি বিফোর ইউ কাম টু এ কনক্লুশন। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে সবাই আমরা কম বেশি জানি। ওনার আদর্শ কার্যকলাপের প্রকৃতি আমরা পড়েছি এবং জেনেছি। আমরা এটাও জানি যে নাথুরাম গোডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে। গোডসে কিন্তু আদালতে বলেছিল সে কেন গান্ধীকে হত্যা করেছে। গোডসের 5 ঘন্টার মৃদু এবং স্পষ্ট সেই কথাগুলো চাপিয়ে রাখা হয়েছিল তৎকালীন ভারতীয় সরকার দ্বারা। তো একইভাবে সিদ্ধান্তে যাওয়ার আগে গোটসের কথাগুলো আমাদের শুনতে হবে এবং বুঝতে হবে। আর তাই বন্ধুরা, সবটা ভিডিও কিন্তু দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন আর ভিডিও লাইক করতে ভুলবেন না যেন। চলুন তাহলে শুরু করা যাক। পটভূমি হিসাবে প্রথমেই গোটসের ব্যাপারে আমাদের একটু জেনে নিতে হবে। গোটসে জন্মগ্রহণ করেন 1910 সালের 19 মে মহারাষ্ট্রের বারামতি শহরের একটি ব্রাহ্মণ পরিবারে। সেখানেই গোডসে 5ম শ্রেণী অবধি পড়াশোনা করেন। তারপর ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার জন্য পুনে যান, কিন্তু পুনে গিয়ে বিশেষ পড়াশোনা হয়নি। তিনি সেখানে আরএসএস এবং হিন্দু মহাসভা যোগদান করেন। 1942 সালে গোডসে হিন্দু রাষ্ট্রদল হিসাবে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যদিও তিনি আরএসএস এবং হিন্দু মহাসভারও সদস্য ছিলেন। ওইদিকে জমনলাল বাজাজ একদিন গান্ধীকে নিয়ে আরএসএস আসেন। আরএসএসের নিয়মানুবর্তিতা এবং কমপ্লিট অ্যাবসেন্স অফ আনটাচেবিলিটি দেখে গান্ধী মুগ্ধ হন, আর এভাবেই মজবুত হয় আরএসএস এবং গান্ধী এর মধ্যে সম্পর্ক। আর এভাবেই কিন্তু গোডসে গান্ধীজির সংস্পর্শে আসেন এবং গোডসেও গান্ধিয়ান হিসাবে পরিচিতি লাভ করেন। গোডসের রাজনৈতিক জীবন শুরু হয় গান্ধীজির 1930 সালের আইন অমান্য আন্দোলনের মাধ্যমে। 1935 সালে মুসলিম অধ্যুষিত প্রিন্সলি স্টেট অফ হায়দ্রাবাদে হিন্দি মহাসভার একটি প্রচারণাতে নেতৃত্ব দেন এবং যার কারণে তার জেল হয়। তারপরেই সমীকরণ পরিবর্তিত হয় এবং তিনি গান্ধিয়ান থেকে সেকুলারিস্ট হয়ে যান। তো এমন কি হয়েছিল বন্ধুরা, যার জন্য গোডসে গান্ধীজির চিন্তাধারা থেকে সরে আসেন এবং গান্ধীজিকে ঘৃণা পর্যন্ত করতে লাগলেন? প্রশ্নগুলোর উত্তর গোডসে দিয়েছিল তার মৃত্যুর আগে শেষ বক্তৃতায়। যে কারণগুলির জন্য গোডসে গান্ধীজির উপর ক্ষুব্ধ ছিলেন সেগুলো ক্রমান্বয়ে জেনে নিন বন্ধুরা। গোডসে প্রথমেই বলেছেন খিলাফত আন্দোলনের কথা। মুসলিম তুষ্টিকরণের গান্ধীজির ব্যর্থ চেষ্টা শুরু হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে। অটোমান খালিফাকে বাঁচানোর প্রচেষ্টায় এই আন্দোলন শুরু হয়েছিল। অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনকে শক্তিশালী করা হয়েছিল, কিন্তু এর প্রতিদানে গান্ধীজি কী পেয়েছিলেন? মালাবার বিদ্রোহ, যেখানে মুসলিমরা হিন্দুদের নির্যাতন করে বিভিন্নভাবে, যেমন জোরপূর্বক ধর্মান্তকরণ, ধর্ষণ এবং হত্যা। যদিও তৎকালীন বড় মাপের মুসলিম নেতারাও এই খেলাফত আন্দোলনকে সমর্থন করেননি, যেমন মোহাম্মদ আলী জিন্না, সৈকত আলী, মোহাম্মদ আলী। তারপর নাথুরাম গোডসে গান্ধীকে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি না আটকানোর অভিযোগ করেন। আর যখন বিষয়টি নিয়ে নেতাজি সুভাষ গান্ধীজির কাছে যান, তখন গান্ধীজি ভগৎ সিং এবং তার সঙ্গীদের শত্রু বলে অভিহিত করেন। নাম্বার 3-তে গোডসে বলেন গান্ধীজির রাউন্ড টেবিল কনফারেন্সের ব্যর্থতা নিয়ে। এই গোল টেবিল বৈঠকে শুধু গান্ধীজি যোগদান করেন কংগ্রেসের পক্ষ থেকে। যদি গান্ধীজি চাইতেন কিছু পরিবর্তন আনতে পারতেন, কিন্তু গান্ধীজি খালি হাতে ভারত ফিরে আসেন। গান্ধীজি সেখানে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডকে কমিউনাল অ্যাওয়ার্ড দেওয়ার কথা বলেন, যার পরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয় হিন্দুদের ওপর নির্যাতন। তারপর গোডসে বলেন 1939 সালে যখন ত্রিপুরী কংগ্রেস অধিবেশনের সময় দেশনায়ক নেতাজি গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামায়াকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন থেকেই গান্ধীজি নেতাজির সাথে শত্রুতা শুরু করেন। তখন গান্ধীজি বাধ্য করেন সুভাষকে কংগ্রেস ত্যাগ করতে। 1919 সালের 13 এপ্রিল এই ইংরেজরা জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। সকল দেশপ্রেমিক ইংরেজ সরকারের সমালোচনা করেন। প্রসঙ্গত রবি ঠাকুরও তখন ইংরেজ সরকারের সমালোচনা করে তাদের দেওয়া নাইট উপাধি ইংরেজদের ফিরিয়ে দেন। কিন্তু কিন্তু গান্ধীজির মুখে জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদে কেউ কিছু শুনতে পেয়েছেন?
উল্টো জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের খুনি জেনারেল ও ডায়ারকে 1940 সালে হত্যা করে প্রতিশোধ নিয়েছিলেন আমাদের বীর বিপ্লবী উধম সিং। উধম সিংকে এই গান্ধী উন্মাদ বলে অভিহিত করেন, আর তার ফাঁসিকেও খোলাখুলিভাবে সমর্থন করেছিলেন গান্ধী। তারপর আদালতে একটু থেমে এক গ্লাস জল খেয়ে আবার বলতে শুরু করলেন গোডসে। আদালতের ঠাসা ভিড় থাকা সত্ত্বেও যেন ছিল চির নিস্তব্ধতা। নিঃশব্দে সকল জনতা শুধু একটি জিনিসই শুনছিলেন, নাথুরাম গোডসের কথাগুলো। দেশ স্বাধীন হওয়ার পর সময় আসে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনের। প্রার্থী ছিলেন দুজন, সর্দার বল্লভভাই প্যাটেল এবং পণ্ডিত নেহেরু। তখন প্যাটেল নেহেরুকে 12-1 ভোটে পরাস্ত করে, কিন্তু গান্ধী তখন কূটনীতি প্রয়োগ করে তার পছন্দের প্রার্থী নেহেরুকেই প্রধানমন্ত্রী বানান। সবশেষে গোডসে দেশভাগের বিষয়টি নিয়ে কথা বলেন, এবং যেই বিষয়টি নিয়ে গোডসে সবচেয়ে বেশি মর্মাহত ছিলেন। গান্ধীজি বলেছিলেন দেশভাগ হলে তা হবে তার মৃতদেহের উপর দিয়ে, কিন্তু বাস্তবে গান্ধীজি সেই ব্যক্তি যে দেশভাগের জন্য প্রথম সম্মতি প্রদান করেন। উপরন্তু দেশভাগের তৎক্ষণাৎ যখন পাকিস্তান আমাদের কাছ থেকে দখল করে নেয় গিলগিট বালুচিস্তান এবং হত্যা করে অসংখ্য শিখ এবং হিন্দু ভাইদের, এইসব উপেক্ষা করে সবার বিরুদ্ধে গিয়ে গান্ধীজি অনশন শুরু করেন পাকিস্তানকে 55 কোটি টাকা দেওয়ার জন্য। এরপর গোডসে বলেন, দেশভক্তি যদি পাপ হয় তাহলে আমি পাপী, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। মানুষের তৈরি এই সমস্ত আদালতের উপরেও এক আদালত আছে। আমি বিশ্বাস করি আমার মৃত্যুর পর সেই সর্বোচ্চ আদালতের বিচারে আমি নির্দোষ প্রমাণিত হবই। গোডসের এই বক্তৃতা এতটাই মর্মস্পর্শী এবং দেশাত্মবোধক ছিল যে আদালতে উপস্থিত জনতার উপর যদি গোডসের বিচারের দায়িত্ব দেওয়া হতো তবে গোডসে নির্দোষ বলে প্রমাণিত হতেন। এই কথা কিন্তু আমি বলছি না বন্ধু, কথাটি বলেছিলেন তৎকালীন পাঞ্জাব হাইকোর্টের মুখ্য বিচারপতি জিডি ঘোষলা। তো বন্ধুরা, আপনারা আগেই জেনেছেন গোডসে 5 ঘন্টা ধরে তার মনের কথাগুলো বলে গেছেন, আর যে মুহুরি তার কথাগুলো লিখেছিল তাকেও 112 পেজ লিখতে হয়েছিল। শেষে বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন রইল, গোডসের গান্ধীকে হত্যা করার কাজটা কি ঠিক ছিল, যেটা থেকে তার দেশপ্রেমের পরিচয়ও পাওয়া যায়, নাকি নাকি নিতান্তই দিগ্ভ্রষ্ট হয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করাটা ভুল কাজ ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।